প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের জন্য, যে আমরা বলেছিলাম আমরা ক্লাস বেলের পক্ষ থেকে তোমাদের হচ্ছে সম্পূর্ণ জুনিয়র বৃত্তি পরীক্ষার যে কোর্সটা আছে আমরা ফ্রিতে করাচ্ছি। এর আগেও আমাদের বিভিন্ন ক্লাস হচ্ছে ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বিজ্ঞানের আরেকটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে ক্লাস বেলের পক্ষ থেকে সকলকে পুনরায় স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাথে রয়েছে তোমাদের প্রলয় ভাইয়া। আচ্ছা, এই যে দেখতে পাচ্তেছো আমাদের একজন বিশিষ্ট সে একজন সায়েন্টিস্টই ধরা যায়। দেখো এই যে রক্ত বিভিন্ন বিক্রিয়া করে তার চুলের কি অবস্থা হয়ে গেছে, তার চোখ টোক দাঁত সব হচ্ছে কি উলট পালট হয়ে গেছে। ঠিক রসায়নটাই হচ্ছে এরকম, যে তুমি যদি বিক্রিয়া উল্টাপাল্টা করো তাহলে হচ্ছে তোমারও অবস্থায় যে এর মতোই হয়ে যাবে। দেখছো ওর এই যে বিক্রিয়া করতে গিয়ে দেখো চোখ কি হয়েছে, দাঁতগুলি কার মতো হয়ে গেছে, ঠিক আছে, এবং মুখটা দেখছো কি সুন্দর হয়েছে, আর চুলগুলি দেখো পুরা কি অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, তো বিক্রিয়া যদি উল্টাপাল্টা হয় তাহলে সবারই হচ্ছে এরকম একটা সুন্দর খুমা তৈরি হবে। ঠিক আছে, তো হচ্ছে আমরা সেই অধ্যায়টা দেখব যে তোমার যেন ল্যাবরেটরিতে যেন তুমি যদি বিক্রিয়াগুলি ভালোভাবে করতে পারো, তার জন্য হচ্ছে আমরা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সিলেক্ট করেছি। সেই অধ্যায়টার নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, যেটা হচ্ছে তোমাদের অষ্টম অধ্যায়। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই হচ্ছে একটা পিকচার দেখতে পাচ্ছি। সেই পিকচারের মধ্যে যে একজন ব্যক্তি, উনি হচ্ছে একজন ল্যাব সায়েন্টিস্ট বলা যেতে পারে ওনাকে। হ্যাঁ, উনি হচ্ছে যে বিক্রিয়া ঘটাচ্ছেন ভালো। তারপর হচ্ছে যে এখানে একটা মোমবাতি আছে। ঠিক আছে, এখানে একটা মোমবাতি আছে এবং এখানে একটা আমরা বোতল দেখতে পাচ্ছি। এর মধ্য থেকে এটা বিস্ফোরণ হয়েছে, এক্সপ্লোসিভ হয়েছে এই জায়গাটা। এই তিনটা জিনিস দিয়ে হচ্ছে তোমাদের এই অধ্যায়টার উপরে আলোচনা তৈরি করা হয়েছে। তো চলো আমরা সেই অধ্যায়টার নাম হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া। চলো আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দেখব সেটা হচ্ছে তোমার প্রতীক, সংকেত এবং যোজনী। প্রতীক এবং সংকেত এই বিষয়টা নিয়ে তোমরা সপ্তম শ্রেণীতে যখন ছিলা তখন হচ্ছে একটা ধারণা পেয়েছিলাম। সপ্তম শ্রেণীতে একটু হালকা পাতলা একটু ধারণা ছিল। আমরা একটু বিস্তারিত এই বিষয়টা নিয়ে হচ্ছে আলোচনা করব। তোমাদেরকে আমি আরেকটু বড় করে দিচ্ছি যেন তোমাদের বিষয়টা দেখতে একটু সহজ হয়। কেমন? আমি বিষয়টা একটু তোমাদের বড় করে দিলাম যে তোমাদের দেখতে যেন সহজ হয়। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা যেই অধ্যায়টা আজকে সিলেক্ট করেছি সেটা হচ্ছে এই অধ্যায়ের উপরে আমরা এখন একটা আলোচনা করব। যে প্রথম যে বিষয়টি এসেছে সেই বিষয়টা হচ্ছে প্রতীক, সংকেত এবং যোজনী। এই অধ্যায়টার মধ্যে তোমরা এই যেখানে বলে দিয়েছে যে সপ্তম শ্রেণীতে তোমরা হচ্ছে এই অধ্যায়টার উপর একটা ধারণা নিয়েছিলে। আচ্ছা, সবসময় একটা কথা মনে রাখবা যে কোনো মৌলের যে হচ্ছে আমরা যে মৌলগুলির নাম দেখি, যেমন এই যে এইটা হচ্ছে ক্যালসিয়াম, এইটা হচ্ছে পটাশিয়াম, এইটা হচ্ছে সোডিয়াম, এই জিনিসগুলি বেসিক্যালি তোমার দুইটা নাম থেকে নেওয়া হয়। হ্যাঁ, ঠিক আছে, একটা হচ্ছে তোমার হয় ইংরেজি নাম, আরেকটা হচ্ছে ল্যাটিন নাম। হ্যাঁ, অধিকাংশ প্রায় 10% ক্ষেত্রে বা 90% ক্ষেত্রে ল্যাটিন নাম থেকে নামগুলি নেওয়া হয়। আচ্ছা, এখন তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে হচ্ছে প্রতীক কাকে বলে, ধরো এখান থেকে তোমাকে প্রশ্ন দিল প্রতীক কাকে বলে, এই প্রশ্ন তোমাকে ক নাম্বারে দিল অথবা এমসিকিউতেও দিতে পারে যে নিচের কোনটা প্রতীক। মনে রাখবা কোনো মৌলের যে পুরা নাম, এই যে এই মৌলটার এই হাইড্রোজেনের পুরা নাম এই যে এইচ, এই এইচের পুরা নাম কি? এই এইচের পুরা নাম হচ্ছে তোমার হাইড্রোজেন। এই পুরো নামের যে সংক্ষিপ্ত রূপ এইটাকে হচ্ছে প্রতীক বলা হয়। যেমন হচ্ছে ধরো এখানে আরেকটা তোমাদের বইয়ে বলেছে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামটা হচ্ছে পুরা নাম, এই পুরা নামের যে সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে প্রতীক। ঠিক আছে, যেমন অক্সিজেন, এই যে অক্সিজেন হচ্ছে পুরা নাম, এইটার যে সংক্ষিপ্ত রূপ এইটা হচ্ছে প্রতীক। ঠিক একইভাবে যদি আমরা তোমার সংজ্ঞাটা যদি আমরা বই থেকে দেখি, সেই সংজ্ঞাটা হচ্ছে কি যে এই যে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। কি বলা হয়? মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? প্রতীক বলা হয়ে থাকে। এবং একটা কথা মনে রাখবা যে এই পর্যন্ত আমরা 118টি মৌলিক পদার্থ পেয়েছি। কয়টা পেয়েছি? 118টা। দেখো আমি স্টেপ বাই স্টেপ আসছি। আমাদের সেই পদার্থটাকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। এখন প্রশ্ন হচ্ছে মৌলিক পদার্থ কাকে বলে? মৌলিক পদার্থ হচ্ছে তুমি
নামটা দেখো একসাথে বলতে হচ্ছে তোমাকে মৌলিক, মানে এইটাকে তুমি যদি ভাঙো তাহলে তুমি আর কিচ্ছু পাবা না। আর যৌগিক পদার্থ কি, ভাঙলে কিছু পাওয়া যায়। যৌগিক মানে যোগ করে তৈরি করা হয়েছে, তার মানে যোগ করে যেহেতু তৈরি করা হয়েছে তাহলে আমি এটাকে যদি ভাঙি তাহলে অবশ্যই কিছু পাবো। কথাটা কি ক্লিয়ার? আচ্ছা, তার মানে তোমাকে এখানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর সকল পদার্থকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দুইটা ভাগে। সেই দুইটা ভাগ কি? একটা হচ্ছে মৌলিক, আর একটা হচ্ছে কি যৌগিক। এবং সেই মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। কয়টা? 118টি। এবং যৌগিক পদার্থের সংখ্যা হচ্ছে অসংখ্য। মৌলিক পদার্থকে যদি আমরা কিছু পাবো না, আর এখানে হচ্ছে পাবো। আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে, প্রতীক কাকে বলে? আমরা বলে দিয়েছি, মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? প্রতীক বলা হয়। আচ্ছা, এখন সবথেকে ক্রিটিক্যাল একটা জায়গা, প্রতীক আর সংকেত কি একই জিনিস? না, প্রতীক আর সংকেত একই জিনিস না। প্রতীক হচ্ছে পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়, আর সংকেত হচ্ছে মৌল বা যৌগের সংক্ষিপ্ত রূপকে। কথাটা বুঝেছ? মৌল বা যৌগের। আর এখানে হচ্ছে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে, ভালোভাবে জায়গাটা বুঝো। তাহলে মৌল বা যৌগের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? সংকেত বলা হয়। যেমন আমি যদি বলি হাইড্রোজেন অণুর সংকেত হচ্ছে H2, এটা হচ্ছে প্রতীক, এটা হচ্ছে সংকেত, ঠিক আছে। অক্সিজেন অণুর সংকেত হচ্ছে O2, হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত হচ্ছে HCl। ঠিক একইভাবে এখন যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেয় এইটা কি প্রতীক না সংকেত, অবশ্যই এটা হচ্ছে কি প্রতীক। তুমি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, এটা কি অবশ্যই প্রতীক। তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় H2O, এটা কি প্রতীক না সংকেত? অবশ্যই এটা সংকেত, ঠিক আছে। দেখছো, একটা সিস্টেম শুধু মনে রাখো, মানে আমি যদি বলি প্রতীক হচ্ছে এক অক্ষর, একটা অক্ষর হইলে সেটা প্রতীক, আর একের অধিক অক্ষর হইলে সেটা সংকেত। আচ্ছা, আশা করি তোমাদের এই জায়গাটা ক্লিয়ার। আচ্ছা, এখন আমাদের যে পার্টটা জানতে হবে সেটা হচ্ছে যোজনী। আমাদের কি জানতে হবে? যোজনী। যোজনী হচ্ছে বেসিক্যালি এটা তোমরা যখন আরেকটু বড় ক্লাসে উঠবা তখন এটার উপরে অনেক আলোচনা আছে। যোজনী, যোজ্যতা, এগুলি নিয়ে আমরা 9-10-এর যে আমাদের ক্লাসগুলিতে হয়েছে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, যোজনীর বিষয়টা যদি আমি তোমাদের বুকে যেভাবে আছে ওই বিষয়টা নিয়ে যদি আমি কথা বলতে যাই, তা প্রিয় শিক্ষার্থীরা আমি এই উদাহরণটা হচ্ছে নিয়েছি। আচ্ছা, আমরা পড়তেছি হচ্ছে যোজনী। শুধু তুমি এতটুকু কথা মনে রাখবো, আমরা কি পড়তেছি? যোজনী। আচ্ছা, খেয়াল করো, যেমন ধরো আমি পানিকে নিলাম, যেটা আমাদের সব থেকে পরিচিত একটা জিনিস। সেই পানির সিস্টেমটা হচ্ছে H2O। আচ্ছা, এখন তুমি খেয়াল করো, তোমাকে বললো এখানে, তুমি একটা দিয়ে মনে রাখো, দেখবা বাকিগুলি ক্লিয়ার হয়ে গিয়েছে। তোমাকে বললো এখানে হাইড্রোজেনের যোজনী কত, তোমার এত ভিতর থেকে আসবে না। যোজনী কত? তোমাকে বললো হচ্ছে অক্সিজেনের যোজনী কত। তুমি শুধু একটা কথা মনে রাখবা, জাস্ট একটা কথা, যোজনী সবসময় বাম থেকে ডানে যায়, ডান থেকে বামে যায়। কথাটা বুঝছো? মানে এর খাবার ও পায়, ওর খাবার এ পায়। আমার কথা বুঝছো? যেমন এখানে ধরো পানি আছে, তাইলে এই যে দুইটা দেখতেছো না, আমি বলছি এর খাবার ও খায়, ওর খাবার এ খায়। তার মানে এই দুই কার মান? এই দুই হচ্ছে অক্সিজেনের মান। তার মানে এখানে অক্সিজেনের যোজনী কত? এখানে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে এখানে কি অক্সিজেনের সাথে কিছু ছিল? কিছু ছিল না, তার মানে মনে মনে 1 ছিল। তার মানে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। তুমি শুধু এইটা দিয়ে মনে রাখবার, কিচ্ছু দিয়ে মনে রাখার দরকার নাই। আমি যদি তোমাকে আরেকটা কথা বলি, যেমন HCl তোমাকে দিল, এখানে কি কোনো কিছু আছে? তার মানে এখানে হাইড্রোজেনের যোজনীয় 1, ক্লোরিনের যোজনীয় কি 1। কথা ক্লিয়ার? তারপর হচ্ছে মিথেন, এই যে মিথেন এখানে দিল, দিয়ে বললো এখানে কার্বনের যোজনী কত। আমরা বলেছি যোজনী সবসময় ইন্টারচেঞ্জ ঘটে, তার মানে এখানে কার্বনের যোজনী কত 4। এখানে হাইড্রোজেনের যোজনী কত? এখানে হাইড্রোজেনের যোজনী কত 1। এত ডিটেলস এগুলি পড়ার দরকার নাই। তার মানে আমি কিন্তু বলতে পারি যোজনী কাকে বলে, অর্থাৎ যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলা হয়। যোজনী কাকে বলে? যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলা হয়। তার মানে একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর যুক্ত
হওয়ার যেই ক্ষমতা ওইটাই হচ্ছে যোজনী। তার মানে আমরা জানলাম প্রতীক কাকে বলে, আমরা জেনেছি সংকেত কাকে বলে, আমরা জেনেছি যোজনী কাকে বলে, এবং পরীক্ষায় যদি আসে এর যোজনী কত ওর যোজনী কত একটা যৌগ থেকে আমরা কিভাবে বের করব ওইটা আমরা জেনেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা খেয়াল করো যে পরীক্ষায় যে জায়গাটা আসে কয়েকটি যৌগমূলক এবং তাদের যোজনী, এই জায়গাটা পরীক্ষাটা খুব আসে এবং তোমরা হচ্ছে এটা দেখে খুব ভয় পেয়ে যাও। ঠিক আছে, আসলে ভয় পাওয়ার বেসিক লজিকটা হচ্ছে কি জানো? ভয় পাওয়ার লজিকটা হচ্ছে তুমি প্রথমেই কিছু চিন্তা না করে তুমি মুখস্থ করে ফেলো। তুমি কিচ্ছু চিন্তা করো না এখানে কি আছে কি না আছে, তুমি মুখস্থ করতে থাকো। তুমি কিভাবে মুখস্থ করতে থাকো? এই যে যেমন হচ্ছে আমাদের ধরো তোমরা যখন একটু বড় হবা তখন একটা টার্ম পাবা তোমরা, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। হ্যাঁ, যখন তোমরা 9-10-এ উঠবা আয়নীকরণ শক্তি এই টার্মটা তোমরা পাবা। আমি এখানে লিখতেছি আর একটু ক্লিয়ারেন্সের জন্য যে এরকম একটা টার্ম পাবা, আয়নীকরণ শক্তি, এরকম একটা টার্ম পাবা। ঠিক আছে, তো হচ্ছে তুমি মুখস্থ করে ফেলে। অনেক স্টুডেন্ট আমি দেখেছি এটা মুখস্থ করে, যে গ্যাসীয় অবস্থা থেকে একটি ইলেকট্রন অপসারণের ফলে যে ধনাত্মক আয়নের সৃষ্টি হয় তাকে হচ্ছে আয়নীকরণ শক্তি বলে। ঠিক আছে, এখন এইটাকে তুমি যদি একটু মজা করে পড়ো, তাহলে এটা কিন্তু তোমার কাছে খুবই ইজি মনে হয়, কিভাবে? যে এইটা নিয়ে যদি কোনো ওয়াজ হইতো, ধরো কোনো ওয়াজে আমাদের শ্রদ্ধেয় হুজুর সাহেব যদি বলতেন যে আয়নীকরণ শক্তির সংজ্ঞা, এটা যদি কোনো ওয়াজে বলতেন তাহলে আমাদের হুজুর এইভাবে বলতেন, ও যুবক, এই গ্যাসীয় অবস্থা থেকে একটা ইলেকট্রন অপসারণের ফলে যেই ধনাত্মক আয়নের সৃষ্টি হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। চিল্লায় কও কথা ঠিক না ঠিক? সবাই বলতো ঠিক। ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে সেম। তুমি যখন এটাকে মুখস্থ করতে যাও তখন তোমার কাছে বিষয়টা কঠিন হয়ে যায়। তো ঠিক একইভাবে এই ধারাটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, দেখবা তোমার কাছে এই যে কার যোজনী কত, এটা তোমার কাছে দেখবা কত সহজে ক্লিয়ার হয়ে যায়। দেখো, তো এই বিষয়টা যেহেতু তোমরা কিছুদিন পরেই 9-10-এ উঠবা, যার কারণে হচ্ছে আমি একটু একটা ফ্লেভার তোমাকে দিলাম যে এরকম জিনিসগুলি আমরা এভাবে করতে পারি। খেয়াল করো প্রথমেই, আচ্ছা দেখো তো এখানে কার সংখ্যা সবচেয়ে কম আছে? যোজনী যার 3, এর মধ্যে কয়টা আছে? 2টা জিনিস আছে। আমরা বলতে পারি এটাকে এনপি। আমি তোমাকে পড়াবো হচ্ছে 3 = NP। তুমি কি পড়বা? 3 = NP, মানে নাইট্রোজেন আর ফসফরাস, এরা যোজনী হচ্ছে 3। 3 = NP। তারপরে দেখো, তারপরে কোনটার কম আছে। আচ্ছা, এগুলি আমরা পরে দেখবো, আমরা আগে অধাতুর পেশটা ভাঙতেছি। আচ্ছা, তারপরে যোজনী 4 আছে কার? যোজনী 4 কার আছে? 4 আছে হচ্ছে কার্বন আর সালফারের। এইটা তুমি লিখবা 4 = CS, 4 = CS। তার মানে কি হইলো? 3 = NP হইলো, 4 = CS হইলো, 4 = CS হইলো। আচ্ছা, এইটা আমরা অধাতুর পেশটা ভেঙে ফেললাম। এখন আমরা ধাতুর মধ্যে আসি। ধাতুর মধ্যে দেখো, এই যে যোজনী যে আমি 3 বলতেছি, তুমি খেয়াল করো, এই যে আমি এখন এইটা আমি অধাতু, দেখো একসাথে আমি 2টা জিনিস শিখে গেলাম। একসাথে আমি কয়টা জিনিস শিখলাম? একসাথে হচ্ছে আমি 2টা জিনিস শিখলাম। একটা হচ্ছে একসাথে আমি 2টা জিনিস শিখলাম। একটা হচ্ছে যে কোনটা অধাতু ওইটাও আমি জানতে পারলাম, আর হচ্ছে কোনটা ধাতু এটাও আমি জানতে পারলাম। তার মানে আমি যদি আবার সামারাইজ করি জিনিসটাকে, সেটা হচ্ছে আমি বলবো 3 = NP, 4 = CS। আচ্ছা, এখন আমি আসি যোজনী 3-এর ধাতুর অংশটা। সেটা কি? আমি বলবো 3 হচ্ছে 3 = AFA। আচ্ছা, তার মানে বেসিক্যালি আমার ফরম্যাটটা কি দাঁড়াচ্ছে? এই জায়গাটাতে একটু সময় দাও, দেখবা বাকিগুলি সহজ হয়ে গেছে। কি? যে 3 = হচ্ছে NP, একটা গেল। 3 = হচ্ছে AF। 3 = কি? NP মানে কি? একটা হচ্ছে নাইট্রোজেন, একটা হচ্ছে ফসফরাস, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, আর একটা হচ্ছে গোল্ড মানে AU, আর একটা হচ্ছে আয়রন। তার মানে 3 = NPAAF। আমি যদি এখন 4 = আসি, 4 = যদি আসি, তাহলে 4 = আমরা প্রথমে কি জানছিলাম? প্রথমে জানছিলাম হচ্ছে CS। 4 = কি জানছিলাম? CS। এখন কি জানলাম? এখন আমরা জানবো হচ্ছে PS। দেখো,
পিএস জানছিলাম, 4 ইকুয়াল টু প্রথমে জানছি সিএস, এখন জানলাম পিএস। তাহলে সি মানে কি? সি মানে হচ্ছে তোমার 4 ইকুয়াল টু হচ্ছে কার্বন, আর এটা হচ্ছে সালফার। আর পিতে মানে কি? পিতে মানে হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে লেড, তারপরে হচ্ছে টিন, টিনকে এসএন দ্বারা প্রকাশ করা হয়। দেখো তো আমার সাথে সাথেই কিন্তু তোমার মুখস্থ হয়ে যাচ্ছে। একটা কি 3 ইকুয়াল টু এনপি এ এফ, আর 4 ইকুয়াল টু কি সিএস পিএস, 4 ইকুয়াল টু কি সিএস পিএস। তার মানে আমার 3-এর পেশ শেষ, আমার 4-এর পেশ শেষ। দেখো জিনিসটা কত ইজি হয়ে গেছে। আমার 3-এর পেশ শেষ, আমার 4-এর পেশ শেষ। এগুলি পানি ভাত, এগুলি শিখতে হবে না, তুমি আগে এটা শিখো, এটা সিস্টেমে তুমি বুঝবা, আমি বুঝাই দিব কিভাবে এগুলি মনে রাখবা। তার মানে আমি বলবো, দেখো আমাকে কতবার বলতে হইতেছে, আমি বলতে বলতেই তোমারই মুখস্থ হয়ে গেছে। এন ইকুয়াল টু এনপি, সরি 3 ইকুয়াল টু এনপি এ এফ, আর 4 ইকুয়াল টু সিএস পিএস, সিএস পিএস। এখন আসো দেখো, সবচেয়ে তুমি একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে তুমি যদি ভালোভাবে খেয়াল করো এই জায়গাটা, আমাদের এই যে যোজনী 2, আচ্ছা যোজনী 2, এখন দেখো তো আমাদের যোজনী 2-এ এই যে দেখো ও এস সি, যোজনী 2 ও এস সি। তারপরে তুমি সবসময় একটা জিনিস খেয়াল করেছো কি না, আমি যদি বলি যে তুমি খাতায় যদি কখনো তোমাকে কেউ ম্যাগনেসিয়াম বলতো, এই যে এইভাবে তোমরা লেখো জিনিসগুলি, এই যে Mg2+, ক্যালসিয়াম 2+, আয়রন 2+, তারপরে হচ্ছে তোমার কপার 2+, তারপরে হচ্ছে জিঙ্ক 2+, তারপরে হচ্ছে Sn2+, তারপরে হচ্ছে লেড 2+। তুমি যদি এইভাবে না পড়ে তুমি যদি এইভাবে পড়ো যে ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, তারপর হচ্ছে কি তোমার ক্যালসিয়াম 2+, তারপর হচ্ছে আয়রন 2+, তারপর হচ্ছে তোমার কপার 2+, তারপরে জিঙ্ক 2+, তারপরে Sn2+, তারপরে লেড 2+। তার মানে তুমি যোজনী 3 ক্লিয়ার করে ফেললা, যোজনী 4 ক্লিয়ার করে ফেললা, যোজনী 2 ক্লিয়ার করে ফেললা। তার মানে তুমি ক্লিয়ার করলা কি কি? তুমি ক্লিয়ার করলা 2, 3, 4, এই 3টা জায়গা তোমার ক্লিয়ার। তার মানে এছাড়া যা আছে সব এক। তার মানে কি দেয়ার ইজ নো নিড টু ক্লিয়ার ইন 1, তোমার 1 ক্লিয়ার করার দরকার নাই, কারণ তুমি তো জানো 2 কার আছে, তুমি জানো 3 কার আছে, তুমি জানো 4 কার আছে। তার মানে এছাড়া যা আছে সব এক, তার মানে আমার 1 মুখস্থ করার দরকার নাই। কিরে ভাই, ক্লিয়ার না বিষয়টা? এইভাবে যদি তুমি পড়ো, তুমি এই যোজনী কখনোই বলবা না। এখন আমার একটা সাইড বাকি ছিল, এই জায়গাটা বুঝা গেলে তোমার দেখবা আর কষ্ট লাগতেছে না যোজনী মুখস্থ করা। তোমাদেরকে এগুলি নিয়ে যে কত কথা যে বলে ভাই, কত ছন্দ দেয়, কত গান বলে, কত কি বলে না বলে, কিন্তু পরীক্ষার খাতায় তোমার সামনে যখন অপশন চলে আসে তখন তোমার মাথা প্যাঁচ লেগে যায়। এইটা তো তুমি ছন্দ বলবা না গান বলবা না তুমি প্রশ্ন দাগাবা, মাথায় কিছু আসে না। তুমি 3 দেখছো, তাহলে তোমার ডিরেক্ট মনে আসবে 3-এর কথা স্যার কি বলছিল, 3-এর কথা স্যার বলছিল এনপি এ এফ, শেষ। এখন দেখো কত কম সময় লাগতেছে। 4-এর কথা বলছিল স্যার হচ্ছে সিএস আর পিএস, আর তারপরে কি, তারপরে আমাদের 2 পড়াইছে, তো 2-এর কথা কি বললো, 2-এর কথা বলছে হচ্ছে ও এসসি, ওএসসি, ওএসসি, ওএসসি। তোমরা এসএসসি দিবা না কি? আমরা বলি না ও এসএসসি দিবে, এই যে ও এসএসসি 2। তারপর হচ্ছে বাকিগুলি কি, বাকিগুলি আমি তোমাকে সিস্টেমে শিখাইছি যে আমরা কিন্তু বেসিক্যালি এইভাবে লিখি, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, আয়রন 2+, তারপরে হচ্ছে তোমার কপার 2+, তারপর হচ্ছে তোমার জিঙ্ক 2+, তারপর হচ্ছে Sn2+, তারপর হচ্ছে Pb2+, শেষ। তোমাকে দেখো আমি এই জায়গাটা কেন, কারণ 9-এর স্টুডেন্টরা এটা নিয়ে ভয় পেয়ে যায়, যার কারণে তোমাকে আগেই আমি এই জায়গাটার মধ্যে এতটুকু টাইম নিছি। এই টাইমটা তোমার খুবই জরুরি পরবর্তী সময়ে তোমার বেসিককে স্ট্রং করার জন্য। ওকে, তারপরে এখন দেখো তুমি যৌগমূলকের অপশনটা কিভাবে মনে রাখবা। দেখো যৌগমূলকের ক্ষেত্রে এখানে প্লাস কয়টা, একটা, তার মানে যোজনী 1। এখানে মাইনাস 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 কয়টা, একটা, তার মানে যোজনী 1। ঠিক আছে, এখানে 2 মাইনাস, তার মানে যোজনী 2। এটা 2 মাইনাস, তার মানে যোজনী 2। এটা 2 মাইনাস, তার মানে যোজনী 2। এটা 3 মাইনাস, তার মানে যোজনী 3। শিখতে হয়েছে এটা। তোমার সামনে হচ্ছে সিনেমা রেডি করে রাখছে, তুমি শুধু হচ্ছে মোবাইলে মানে রিমোটে টিপ দিবা, সিনেমা চালু হয়ে যাবে। যেমন তুমি যদি বাংলা সিনেমা দেখো, বাংলা সিনেমাতে কি 3-4টা ক্যারেক্টার আছে, এগুলি দেখলেই বোঝা যায় সিনেমার কাহিনী কী হবে। 1 নাম্বার ক্যারেক্টার ধরো শাবানা, তুমি শাবানারে যদি দেখো তাহলে ভাববা ওইখানে একটা সেলাই মেশিন আছে,
কমন কথা। তারপরে তুমি যদি হচ্ছে বাপ্পারাজরে দেখো, বাপ্পারাজের যে সিনেমা, ওই বাপ্পারাজরে দেখলে বাপ্পারাজ কি ওই যে খালি স্যাক খায়, যে ওই যে প্রেমের সমাধি ছেড়ে পাখি যায় উড়ে যায়, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, এই মানে স্যাক খাইবেই। তারপরে যে জসিম যেরকম আছে, জসিম থাকলে কি এগুলি অনেক প্রাচীন আমলের তারা হচ্ছে শিল্পী ছিল, নায়ক ছিল, এগুলি ইউটিউবে দেখলে পাবা যে ওইখানে খাদ্যের অভাব আছে, জসিম আছে মানে ওইখানে খাদ্যের অভাব আছে। তো এই জিনিসগুলি হচ্ছে মানে ওই সময়গুলিতে ক্লিয়ার ছিল। ঠিক একইভাবে তোমাদের এই বিষয়টা হচ্ছে এরকম যে তোমার সামনে ফরম্যাট দেওয়া আছে, কিন্তু তুমি এই যে ছন্দ মন্দ এগুলি শিখে তুমি পরীক্ষার হলে গিয়ে কনফিউজড হয়ে যাও। এখন দেখো তো এই জায়গাগুলি পড়ার দরকার আছে, এই জায়গাগুলি পড়ার কোনো দরকার নাই, তোমার এই জিনিসগুলি হচ্ছে এখানে সিনেমা করে দিয়ে দিছে। ঠিক আছে, ওকে। তারপরে আমরা দেখব কিছু রাসায়নিক সমীকরণ। কেমন, আমরা কিছু রাসায়নিক সমীকরণ দেখব। খেয়াল করো আমরা কোন টাইপের রাসায়নিক সমীকরণগুলি আমরা দেখব। দেখো, আচ্ছা দেখো, ভয় পাবা না, দেখবা জিনিসগুলি খুবই সহজ, খুবই মজাদার, মানে বিক্রিয়াগুলি শুধু মিলাইয়া দিতে হবে। এখানে কি আছে, সালফার আছে, এখানে কি আছে, অক্সিজেন আছে, তার মানে এই দুইটা অ্যাডজাস্ট করে কি হবে, এইটা হবে, কারণ এখানে তো আমাকে যোগ বলে দিছে, তোমাকে এতটুক মনে রাখলেই হবে। এটার অ্যাডভান্স কথা আছে, বাট দেয়ার ইজ নো নিড টু নো অ্যাট দিস দ্য মোমেন্ট, তোমার এই মুহূর্তে এটা মনে রাখার কোনো দরকার নাই। এখানে যোগ আছে মানে আমি দুইটা যোগ করে দিব। শুধু একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে এই জায়গাটাকে বলা হয় হচ্ছে বিক্রিয়ক, এই জায়গাটাকে কি বলা হয়, বিক্রিয়ক। এতটুকু শুধু খেয়াল রাখো, এই জায়গাটাকে কি বলা হয়, বিক্রিয়ক। আর এই জায়গাটাকে বলা হয় হচ্ছে উৎপাদ, উৎপাদ, এই জায়গাটাকে কি বলা হয়, উৎপাদ বলা হয়। তারপরে খেয়াল করো যে এতটুক জায়গা তো বুঝছো, এই কথাগুলি হচ্ছে এখানে বলা, এই বাংলা কথাগুলি এখানে বলা। এখানে কি বলছে, জিঙ্ক, এখানে বলছে জিঙ্ক, আর এখানে বলছে সালফিউরিক অ্যাসিড। দেখো এখন একটু অ্যাডভান্স লেভেলে চলে আসছে। মনে রাখবা প্রথমে যেটা থাকে এটা সবসময় প্লাস হয়, এটা মনে রাখবা। প্রথমে কি আছে, জিঙ্ক, তার মানে কি হবে, জিঙ্ক প্লাস হবে, দিলাম জিঙ্ক প্লাস। এখানে প্রথমে কি আছে, হাইড্রোজেন, তার মানে এটা প্লাস, ওইটা কি হবে, মাইনাস হবে। প্লাস নিবে মাইনাসকে, মাইনাস নিবে প্লাসকে, তার মানে এই জিঙ্ক কি প্লাস, এ কাকে নিবে, মাইনাসকে, এ তো মাইনাস, তাহলে জিঙ্ক সালফেট, এই যে দেখো জিঙ্ক সালফেট হয়ে গেছে। ঠিক আছে, আর বাকি আছে কি, এই যে আমার H2 ভাইটা হচ্ছে বাকি আছে, তাহলে এই যে আমি H2 আলাদা করে লিখে রাখলাম। মনে রাখো এখানে একটা তীর চিহ্ন দেওয়া হয়, এইটা কয়েকভাবে দেওয়া যায়, তুমি এখানে তীর চিহ্ন দিতে পারো, আবার এখানে ইকুয়াল টু দিতে পারো, অ্যাজ ইউর উইশ। এই কথাগুলি হচ্ছে এখানে বুজুং বাজুং করে লেখা। ঠিক আছে, তোমার মেইন কথা কিন্তু এইটা, মেইন কথা হচ্ছে এই দুইটা বিক্রিয়া, এই কথাগুলি হচ্ছে এখানে বুজুং বাজুং করে লেখা। ডিটেল জানার দরকার নেই, শুধু আমার এই কথাগুলি মনে রাখো, দেখবা পরীক্ষায় সব কমন পাইতেছো, এর বাইরে পরীক্ষায় কোনো প্রশ্নই আসবে না। ঠিক আছে, আমি যে কথাগুলি বলতেছি এর বাইরে পরীক্ষায় তোমাকে এরা কোনো প্রশ্ন দিবে না। তারপরে দেখো একটা জায়গা, যে জায়গাটা তোমাকে বাঁচতে হলে জানতে হবে। ঠিক আছে, এই যে আমরা যখন হচ্ছে, তোমরা যখন ছোটো ছিলা এই জিনিসটা তো পড়েছো, বলে হচ্ছে যে এইচস বলে না, এইচস, তো এইচসকে ওরা হচ্ছে অনেকে যারা একটু খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওরা আবার এইচসকে বলে হচ্ছে এই ডস। ঠিক আছে, এইচসকে বলে কি, এই ডস বলে। ঠিক আছে, ওইখানে একটা ডায়লগ ছিল, হ্যাঁ, যে বাঁচতে হলে জানতে হবে, ওইটা এই ডসের ডায়লগ না, এটা ছিল যক্ষার ডায়লগ। ঠিক আছে, যে কি বাঁচতে হলে জানতে হবে। তাহলে এই যে রাসায়নিক সমতাকরণ, এই রাসায়নিক সমতাকরণ তোমাকে এইটা হচ্ছে হালকার উপর ঝাপসা দিছে, 9, 10-এ হচ্ছে তোমাকে পুকুরে নিয়ে যাবে গোসল করানোর জন্য, আর তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা একবারে মহাসাগরে ফেলাইয়া দিবে। ঠিক আছে, তার মানে এই জায়গাটা হচ্ছে তোমার বেসিক, মানে তুমি যে আস্তে আস্তে সিঁড়িতে উঠবা, এই উঠার জন্য বেসিক হচ্ছে এই জায়গাটা। 9, 10 হচ্ছে তোমার সেই সিঁড়ি, মানে সিঁড়িতে যাওয়ার জন্য, সিঁড়িতে তো উঠতে হবে, তুমি ঘরে ঢুকছো, এই ঢুকাটা হচ্ছে তোমার 8-এর বেসিকটা, তুমি সিঁড়িতে উঠতেছো, এইটা হচ্ছে তোমার 9, 10-এর বেসিকটা। আর তুমি যখন ইন্টারমিডিয়েটে যাবা তখন হচ্ছে তুমি ছাদে উঠে গেছো, এখন তুমি চিন্তা করো আত্মহত্যা করবা না ছাদ থেকে আরও উপরে উঠার চেষ্টা করবা, অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, তার মানে দেখো রাসায়নিক সমতাকরণের বেসিকটা কি, এখানে বলছে H2 ভালো, আর এখানে বলছে অক্সিজেন। যেহেতু তোমরা অনেক দিন ধরে পড়তেছো, সাম্য বৃত্তি পরীক্ষা দিবা, তার মানে তোমরা জানো যে H2 আর O2 মিলাইলে কি হয়, পানি তৈরি হয়, H2 এবং O2 মিলাইলে কি হয়, পানি তৈরি হয়। এইটাই তো বলছে এখানে, এই কথাটাই তো হচ্ছে এখানে বলছে, ভালো কথা বলছে। এখন আমরা তো পড়তেছি সমতাকরণ, সমতাকরণ মানে কি, দুই পাশে সমান করতে হবে, সমতাকরণ মানে দুই পাশে সমান করতে হবে না, সমতাকরণ মানে কি দুই পাশে সমান করতে হবে। আচ্ছা দেখো তো ভাইয়েরা, যে এইখানে এইচ হচ্ছে 2টা, ভালো কথা, এইচ আমি 2টা পাইলাম, কিন্তু এখানে তো ও 2টা,
তাহলে এখন আমি কি করব? এখানে তো ও দুইটা, তার মানে আমি অবশ্যই ও দুইটা বানাইতে হবে, মনে রাখবা। এখন তুমি আবার ও দুইটা বানাইতে গিয়া তুমি আবার এইখানে 2 দিয়ে দিও না, যে তাহলে কিন্তু হিসাব ক্লিয়ার। তুমি যদি এইখানে 2 দাও তাহলে কিন্তু তোমার খাতার মধ্যে দেখবা টিচারে লিখে দিবে ইহাকেই বৃত্ত বলে। ঠিক আছে, তার মানে তুমি 2টা দিবা কোথায়? 2টা দিবা হচ্ছে এখানে। এখানে 2 দেওয়ার অর্থ হচ্ছে এও 2 পাইছে, এও 2 পাইছে। ইস, আবার প্যাস লাগলো। কি প্যাস লাগলো? এ 2 পাইছে মানে তো ঠিক আছে, কিন্তু এতে এখন 4 হয়ে গেছে। এই যে 2টা, এই যে 2টা, 4 হয়ে গেছে না? তাহলে এখন এরে কি করতে হবে? এর আগে 2 দিয়ে দিতে হবে। এই যে এর আগে 2 দিয়ে দাও। এখন তুমি খেয়াল করো, অক্সিজেন হাইড্রোজেন কয়টা? 2 2 4টা, 2 2 4টা। অক্সিজেন কয়টা? অক্সিজেন 2টা, এই যে 2টা। শেষ, বিক্রিয়া আমার ক্লিয়ার। এইটাই সমতা কর। ঠিক আছে, তোমার 2 সাইড মিলাইতে হবে যেন এই পাশেও সমান থাকে, যেন কি ওই পাশেও সমান থাকে। এই যে এই কথাগুলি হচ্ছে এখানে লেখা, বুঝছো? এই কথাগুলি হচ্ছে তোমাদের এখানে লেখা দিছে। এই যে দেখো, ঠিক আছে, আমি একটু নিচে, এই যে দেখছো, এই কথাগুলি হচ্ছে তোমাদের এখানে টিচাররা লিখে দিছে বা স্যারেরা লিখে দিচ্ছে। ঘটনা এটাই, আর ঘটনা কিছু না। মেইন কথা বলছে উপরোক্ত সমীকরণে বিক্রিয়ার আগের পরমাণুর সংখ্যা এবং বিক্রিয়ার পরের পরমাণুর সংখ্যা সমান হবে। এই জায়গাগুলি যদি তোমরা বুঝো তাহলে তুমি 9, 10 এবং ইন্টারমিডিয়েটে কোনো প্রবলেমে পড়বা না। আর এখন যদি না বুঝো, এটা হচ্ছে ছোট্ট একটা বেসিক, পরীক্ষা আসলে এটা দিয়ে আসবে, এর বাইরে আসবে না। ঠিক আছে, এগুলি জানার দরকার নেই, এগুলি পোলাপানের আরও ছোট ক্লাসের পড়া। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা জানবো প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার রাসায়নিক বিক্রিয়ার সংযোজন। রাসায়নিক বিক্রিয়ার কি জানবো? সংযোজন। ফার্স্ট কথা হচ্ছে এই যে এখানে দিয়ে দিছে, এটা দরকার নাই। ঠিক আছে, সংযোজন মানে কি? সংযোজন মানে মনে রাখবা যোগ করা, যোগ অথবা যুক্ত করা, যোগ করা অথবা যুক্ত করা। তার মানে এখানে কি আছে? এখানে হচ্ছে আয়রন আছে, এখানে কি আছে? সালফার আছে। তার মানে এই যে এখানে প্লাস আছে, তার মানে 2টাকে আমি যুক্ত করে দিব। যুক্ত করে দিলাম, এই যে FeS, শেষ। এখানে জিঙ্ক আছে আর এখানে S আছে, তার মানে জিঙ্ক আর S যোগ করব, জিঙ্ক আর S যোগ করে দিলাম, শেষ। জিঙ্ক অক্সাইড। এইগুলি তো এখানে লেখা। তারপরে ধরো আমি যদি আরেকটা বলি, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, খুবই সহজ জিনিস, ভয় পাওয়ার কিছু নাই। এই যে দেখো, এই জায়গাটাতে তুমি এখন ভয় পাবা যে এত বড়টা দেওয়া আমি কিভাবে কি করব। দেখো, এই যে অ্যামোনিয়া আর এই যে HCl। আমি কিন্তু তোমাদের বলছিলাম যে এই রকম স্ট্রাকচার যদি দেখো, তোমার মাথায় কি আনতে হবে? তোমার মাথায় আনতে হবে কি, এইটা প্লাস, আগেরটা প্লাস, পরেরটা মাইনাস। তার মানে এইটা প্লাস, এটা মাইনাস, এইটা প্লাস, এটা মাইনাস। প্লাস নিবে মাইনাসকে, মাইনাস নিবে প্লাসকে। সরি, এইটা পুরাটাই প্লাস। এটা একটা মূলক, অ্যামোনিয়া মূলক। ঠিক আছে, এটা হচ্ছে প্লাস। তার মানে এইখানে NH3 আর এখানে হচ্ছে কি H। ঠিক আছে, তো 2টা মিললা কয়টা হয়েছে? এখানে হচ্ছে 3টা, এখানে হচ্ছে একটা। কয়টা হয়েছে? 4টা। আর এই যে ক্লোরিনটা এক্সট্রা আছে, ক্লোরিনটা এক্সট্রা আছে, এটাকে বলা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন এইটা লাগবে না, এখানে বলছে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া মনে রাখবা, সোজা বাংলা কথা মনে রাখবা, দহন বিক্রিয়া মানে হচ্ছে কি, অক্সিজেন দিয়ে আমাকে কাজ করতে হবে। কি নিয়ে কাজ করতে হবে? অক্সিজেন দিয়ে কাজ করতে হবে। দহন বিক্রিয়া মানে কি, অক্সিজেন দিয়ে কাজ করতে হবে। তার মানে এখানে তুমি সালফার দিলা, যেহেতু দহন বিক্রিয়া অক্সিজেন দিলাম, এই যে সালফার ডাইঅক্সাইড হচ্ছে, 2টা যোগ হয়ে গেছে, আর কিছুই না। অথচ এই জিনিসগুলি তোমরা কি পরিমাণ ভয় পাও। তারপর হচ্ছে এখানে একটা পরীক্ষা দিচ্ছে, এই পরীক্ষাটা দরকার নাই, এইটা দরকার নাই। এখন দেখো প্রতিস্থাপন বিক্রিয়া কি বলছে তোমাকে? প্রতিস্থাপন বিক্রিয়া বলছে। এখন তো তোমার মাথা দাদা নষ্ট হয়ে গেছে যে আরে ভাই, এতক্ষণ একটা সংযোজন বিক্রিয়া করলাম, 2টা যোগ করে দিলাম, দহন বিক্রিয়া করলাম, অক্সিজেন লাগাই দিলাম। এখন প্রতিস্থাপন তোমাকে বলছেই তো রে ভাই প্রতিস্থাপন। তাহলে তুমি কি করবা? যেহেতু তোমাকে প্রতিস্থাপন বলেছে, তুমি কি করবা? একটাকে সরে আরেকটাকে বসাবা, এটাই তো প্রতিস্থাপন। আচ্ছা, এখন দেখি কিভাবে কি করা যায়, কিভাবে কি করা যায়। আমি বলছিলাম এইটা হচ্ছে প্লাস, দিলাম প্লাস, এইটা হচ্ছে প্লাস, এইটা হচ্ছে মাইনাস। তাহলে প্লাস নিবে মাইনাসকে, মাইনাস নিবে প্লাসকে। তার মানে এই যে প্লাস, এই যে মাইনাস, 2টা কি হয়েছে? অ্যাডজাস্ট হয়ে কি হয়েছে? আয়রন সালফেট। বাকি আছে কে? কপার। এই যে আমি কপার দিয়ে দিলাম। এইটাই তো প্রতিস্থাপন বিক্রিয়া। তোমাকে শুধু এইটা খেয়াল রাখতে হবে বিক্রিয়া করার জন্য, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস। প্লাস নিবে মাইনাসকে, মাইনাস নিবে প্লাসকে। কিভাবে করবা সিস্টেম তো শিখাই দিলাম, কেমন? তারপরে আমাদের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। খেয়াল করো বিয়োজন বিক্রিয়াটা হয় কিভাবে।
দেখো বিয়োজন বিক্রিয়ার বেসিক বিয়োজন মানে আমি বিয়োগ করে দিব, বিয়োজন মানে এইটাই বিয়োজন বিক্রিয়া, ঠিক আছে। বিয়োজন, বিয়োজন মানে কি আমি বাদ দিব, কি দিব, বাদ দিব বা ভেঙে দিব, বা ভেঙে দিব, এই কথাগুলি মনে রাখলে হবে। বাকি আমি ভেঙে দিব, খেয়াল করো তো, এই যে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে আমার এইটাকে ভাঙতে হলে আমাকে অবশ্যই তাপ দিতে হবে, এই যে আমি তাপ দিলাম। এখানে তুমি বাংলায় যদি তাপ না রাখতে চাও এই চিহ্নটা দিয়ে দিতে পারো, এটাকে ডেল বলা হয়। তাহলে ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে এখানে ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি ভাঙো তাহলে দুইটা জিনিস পাবা, একটা পাবা ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এখানে একটা অক্সাইড চলে গেছে, ছিল হচ্ছে তিনটা, এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এই যে দেখো কার্বনটা আসছে এখানে আর এই যে দুইটা অক্সিজেন আসছে এখানে, ঠিক আছে। এই যে এইটাই হচ্ছে বিয়োজন বিক্রিয়া, মানে ভাঙতে হবে, মানে কি ভাঙতে হবে, তার মানে কি ভাঙতে হবে, তার মানে এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় ইউজ আসে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হইলো না, এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হইলো না, এর সাথে তুমি দিবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কি দিবা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিবা। তাহলে তুমি মনে রাখবা যেখানে ওএইচ দেখবা ভাববা কোনো না কোনোভাবে এখানে পানি তৈরি হবে, কারণ কেন, পানিকে যদি আমি ভাঙি তাহলে পাবো হচ্ছে আমি এইচ আর হচ্ছে ওএইচ মাইনাস, এটা আমি পাবো। তার মানে এখানে যেহেতু ওএইচ আছে আমি পানি লিখলাম। এখন তুমি তো এখানে কি দিয়ে দিছো, H2 দিয়ে দিছো আর ও দিয়ে দিছো, বাকি যা আছে তা লিখে দাও, কি আছে, ক্যালসিয়াম আছে, কি আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, এখানে তো দুইটা, তার মানে একটা অক্সিজেন আছে, ক্যালসিয়াম কার্বনেট, এইটাই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়। নিচে এরকম কিছু দেখো আরো বিক্রিয়া তারা দেখাইছে, আমি তোমাদেরকে বলে দিছি যে এই যে দেখো তুমি কার্বনেট দেখছো, কার্বনেট দেখছো মানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, বাকি কি আছে, বাকি একটা কপার আছে আর একটা অক্সিজেন আছে, এই যে কপার আর একটা অক্সিজেন। তার মানে তুমি মনে রাখবা আমি যেই প্রান্তে কার্বনেট দেখবো আমার প্রথম কাজ হবে কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে নেওয়া, কার্বন ডাইঅক্সাইডটাকে এখান থেকে সরাইয়া দেওয়া, যা আছে ওইটা শুধু লিখে দিবা আনসার, ওকে, আনসার ওকে, ক্লিয়ার, একবারে দুধ কা দুধ পানি কা পানি, একবারে ক্লিয়ার হয়ে গেছে এই বিষয়গুলি। এগুলি হচ্ছে তোমাদের পরীক্ষায় মেইন পরীক্ষায় আসে এবং তোমরা হচ্ছে এইগুলি হচ্ছে ভয় পাও এবং ঠিকভাবে না বোঝার কারণে এইগুলো হচ্ছে তোমরা হিউজ পরিমাণে পরীক্ষায় কি ভুল করে আসো। এখন দেখো একটা জিনিস আমরা শিখব, খুবই মজার একটা জিনিস, দেখো যে একটা প্রশ্ন, লেবুর রসে কি থাকে, প্রচুর সাইট্রিক অ্যাসিড বা বেকিং সোডার সাথে বিক্রিয়া করলে সোডিয়াম সাইট্রেট কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা পানি তৈরি করে। আমরা যেহেতু বুদবুদ দেখি তাই কার্বন ডাইঅক্সাইড ছাড়া কিছুই দেখি না। তার মানে তুমি বেকিং সোডা, এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ প্লাস হচ্ছে উদ্দীপক, এই বিক্রিয়াটা কি খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ প্লাস উদ্দীপক। প্রিয় শিক্ষার্থীরা এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এমসিকিউ প্লাস উদ্দীপক। দেখো বেকিং সোডার সাথে সাইট্রিক অ্যাসিড দিলে সোডিয়াম সাইট্রেট কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হবে, এটা একটু মুখস্থ রাখলেই চলবে। তারপরে তুমি দেখো এখানে আরেকটা বিক্রিয়া তারা দেখাইছে, আরেকটা বিক্রিয়াকে তারা দেখাইছে, আমি এটাকে যদি একটু উপরে তুলে দিই তোমার জন্য একটু ইজি হবে। দেখো বিক্রিয়া, এই যে দেখো তুমি যদি বেসিক বিক্রিয়াগুলি যদি তুমি বুঝে যাও তাহলে এই বিক্রিয়াগুলি তোমার কাছে সহজ লাগবে। এখন দেখো আস্তে আস্তে কিন্তু বিক্রিয়া কঠিন হচ্ছে, এইটা হচ্ছে তোমাকে ট্রেইলার দেখাচ্ছে। এবার বোঝো 9-10ও কিন্তু একটু অ্যাডভান্স থাকবে, কিন্তু এগুলো ইজি, এই যে যোজনী যেভাবে ইজি করে দিলাম না এগুলো কিন্তু সেম ইজি, ঠিক আছে, একটু সিস্টেম বুঝলেই হয়। সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে যে দেখো আমি ওএইচ পাইছি, আমি অক্সিজেন পাইছি, তার মানে আমার প্রথম কাজ হচ্ছে রনে বনে কৌশলে পানিটাকে বের করে দাও। এই যে আমি প্রথম কাজ হচ্ছে পানি বের করে দিছি। পানি বের করার পরে দেখো কি আছে, পানি বের করার পরে যা আছে ওইটা শুধু লিখে দিবা, যারা চালাক করে এটা মুখস্থ করে ফেলে, যে পানি বের করার পরে যা আছে তা হচ্ছে কি আমি লিখে দিব। এবং এখানে পানি তৈরি হয়েছে কতটুকু, 1 মোল না, এটাকে বলা হয় হচ্ছে কি প্রশমন বিক্রিয়া। তাহলে প্রশমন বিক্রিয়ার ঘটনাটা হচ্ছে, প্রশমন বিক্রিয়ার ঘটনাটা হচ্ছে আমি যদি সহজভাবে লিখি সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়ার ঘটনা হচ্ছে ক্ষার যোগ অ্যাসিড, তুমি যদি মিক্স করো তুমি পাবা লবণ যোগ পানি, কি পাবা, লবণ যোগ পানি পাবা। তুমি ক্ষার আর অ্যাসিড যদি যোগ করো কি পাবা, লবণ যোগ পানি পাবা। ঠিক একইভাবে এই যে সেম বিক্রিয়াটা দেখো আবার রিপিট হয়েছে, এই বিক্রিয়াটা কিন্তু আমরা একটু আগে পড়ে আসছি, ঠিক আছে। এই যে এই বিক্রিয়াটা যে বলতেছে কি ক্যালসিয়াম অক্সাইড, বলে দিছে কি ক্যালসিয়াম অক্সাইড আর পানি। আচ্ছা দেখি তো কি হচ্ছে, পানিকে বাংলা আমি কি পাই, এইচ আর ওএইচ, ঠিক আছে। তাহলে আমি যদি ক্যালসিয়াম অক্সাইড দেই তাহলে এ এর সাথে যুক্ত হবে, কারণ এ প্লাস এ মাইনাস
এ প্লাস এ মাইনাস, তার মানে এ যাবে এর সাথে, এ যাবে এর সাথে। এরপরেরটা তুমি লিখলে লেখো, না লিখলে না লেখো, ভাই টিচার তোমার কাছে এই জিনিসটাই চাচ্ছে। এবং এইটাকে বলা হয়েছে তোমার চুনের পানি বা লাইম অফ ওয়াটার। ঠিক আছে, অনেক সময় এমসিকিউতে এই জায়গাটা আসে যে চুনের পানি বা লাইম অফ ওয়াটার, বা ক নাম্বার এই প্রশ্নটা আসে, বা শূন্যস্থানে এই প্রশ্নটা আসে, বিভিন্নভাবে এই প্রশ্নটা দিতে পারে। এখন দেখো শুষ্ক কোষ, সুন্দর একটা টপিক। এখানে মানে মেইন কোনো এত ডিটেলস লেখা নাই, তোমাকে শুধু সিস্টেমটা জানলেই হবে। হ্যাঁ, এখানে এত ডিটেলস লেখা নেই, কারণ এটা তোমাদের ডিটেলস দিলে আর একটু বেসিক তোমাদের ক্লিয়ার হইতে হবে, যার কারণে এখানে তারা ডিটেলসটা তোমার একটা বেসিক ফরম্যাট দিয়ে দিছে। যে শুষ্ক কোষ জিনিসটা আসলে, শুষ্ক মানে হচ্ছে ড্রাই, শুষ্ক মানে কি ড্রাই, আর কোষ মানে হচ্ছে সেল, কোষ মানে কি সেলস, শুষ্ক কোষ মানে কি ড্রাই সেল। বলছে আমরা টর্চ, বিভিন্ন রকম রিমোট কন্ট্রোলার, নানা রকমের খেলনা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করি এগুলিকে কি বলা হয়, ড্রাই সেল বা শুষ্ক কোষ বলে। যেমন বলছে, আমি একটু রিডিং টাইপের পড়ায় দিচ্ছি। এই যে দেখো, এটাকে বলা হচ্ছে ধাতব টুপি, এটাকে কি বলা হয়, ধাতব টুপি বলা হয়। তারপরে এই যে এখানে কিসের মিশ্রণ হয়েছে এই জায়গাটার মধ্যে, অ্যামোনিয়াম ক্লোরাইড মানে কি NH4Cl। তারপরে তোমার এখানে আরও কিছু মিশ্রণ হয়েছে, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। কি মিশ্রণ হয়েছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আর কি মিশ্রিত হয়েছে, কয়লার গুঁড়া। এই তিনটা জিনিস হচ্ছে এখানে মিশ্রিত করছে। এবং এই পাত্রটা, এই যে এই পাত্রটা, এই পাত্রটা হচ্ছে কি দস্তার পাত্র। দস্তার পাত্র মানে কি, দস্তা মানে হচ্ছে জিঙ্ক, দস্তা মানে কি জিঙ্কের পাত্র। ঠিক আছে, এই কথাগুলি হচ্ছে এখানে তারা বাংলা করে লিখে দিছে, যে এই কথাটি হচ্ছে একটা শক্ত কাগজ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই কথাগুলি, এই যে দেখছো, তুমি যদি চিত্রটা বুঝো তোমার কাছে এটা খুবই সহজ হয়ে যাবে। তুমি দেখো চিত্রের মধ্যে, এই যে দেখো দস্তা চুঙ্গটিকে একটি শক্ত কাগজ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং ধাতব টুকরি দিয়ে কার্বন দণ্ডে ধনাত্মক তড়িৎদ্বার ক্যাথোড হিসাবে কাজ করে। এখন আমরা দেখে নিই কীভাবে শুষ্ক কোষ কাজ করে। চলো এখন দেখি শুষ্ক কোষ কীভাবে কাজ করে। সে শুষ্ক কোষের কাজের প্রথম বেসটা কি, শুষ্ক কোষ কাজের প্রথম বেসটা কি, প্রথম বেসটা হচ্ছে দেখো, যে যখন এটা কিন্তু ভালটা তখন জ্বলতেছে, কখন, এই যে দেখো এইটা মাইনাস, এইটা মাইনাস অংশ, এটা কি, এইটা হচ্ছে মাইনাস অংশ, আর এইটা হচ্ছে মাইনাস অংশ, এইটা হচ্ছে মাইনাস অংশ, আর এটা হচ্ছে কি প্লাস অংশ। যখন প্লাস মাইনাস লাগাই দিছে তখন হচ্ছে কি, এখানে এই যে ভালটা জ্বলে উঠছে, ভালটা কি জ্বলে উঠছে। তার মানে এখানে ঘটনাটা কি হয়েছে, ঘটনাটা হচ্ছে ওই যে তুমি অ্যামোনিয়াম ক্লোরাইড, দস্তা, কয়লার গুঁড়া, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি মিক্স করছো না, এগুলি কি রাসায়নিক পদার্থ না। দেখো রাসায়নিক পদার্থ এখন আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। তোমাকে এইটা পরীক্ষায় দিবে, দিয়ে বলবে কি হয়েছে না, রাসায়নিক পদার্থটা আলোক শক্তিতে রূপান্তর হয়েছে। এই ঘটনায় হচ্ছে, এইভাবে হচ্ছে কি শুষ্ক কোষ কাজ করে। তারপরে আমরা যে টপিকটা দেখব লাস্ট অফ অল, এই টপিকটা, সেটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষণ। তুমি একটা জিনিস খেয়াল করো, তড়িৎ বিশ্লেষণের এইটার উপরে হিউজ আলোচনা পাবা তোমরা। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের উপরে খেয়াল করো একটা জিনিস। এই যে আমি একটা চিত্র নিলাম, ঠিক আছে, এইটা হচ্ছে আমার ব্যাটারি, এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে ব্যাটারি। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যানোড দণ্ড, এইটা হচ্ছে আমার অ্যানোড দণ্ড, এইটা হচ্ছে আমার ক্যাথোড দণ্ড। ঠিক আছে, মনে রাখবা আমি বলছি যে এই যে ধরো এইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, বলছিলাম না, মনে রাখবা প্লাসটা যাবে ক্যাথোডে, প্লাসটা যাবে ক্যাথোডে, প্লাস যাবে কোথায়, প্লাস যাবে ক্যাথোডে, মাইনাস যাবে কোথায়, মাইনাস যাবে হচ্ছে অ্যানোডে। আচ্ছা, এইটা কি প্লাস, তার মানে এটা কোথায় যাবে, এই যে দেখো, দেখছো এইটা হচ্ছে এদিকে গেছে, আর এখানে কি এটা মাইনাস, মাইনাসটা এদিকে আসছে, আর এইটা হচ্ছে এই যে এইটা আছে না, এই যে এগুলি হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, এইটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এই কথাগুলি তুমি যদি পড়ো না দেখবা সেম। আর এইগুলি হচ্ছে ইলেকট্রন তো যাবেই, ইলেকট্রন ছাড়া তো বিদ্যুৎ পরিবহন হবে না। এই কথাগুলি হচ্ছে এখানে ঘুরায় পেঁচায় লিখছে, বাট তুমি যদি এই চিত্রটা বুঝো তোমার কাছে দেখবে এটা একবারে পানিবাদ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে এখানে কিছু কথা আছে, দেখো এই বিক্রিয়াগুলি খুবই সোজা, এই বিক্রিয়াগুলি বুঝলেও তোমার বেসিক আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো যে কি বলছে, আমাকে বলতেছে যে হচ্ছে এই যে সোডিয়াম ধাতব আয়নে পরিণত হয়েছে একটি ইলেকট্রন গ্রহণ করে। এই যে সোডিয়ামটা পানির সাথে বিক্রিয়া করছে, তো পানিকে ভাঙলে আমি কি পাই, এইচ আর ওইচ, তার মানে এইটা প্লাস,
এইটা প্লাস এইটা মাইনাস, তার মানে প্লাস নিবে মাইনাসকে, মাইনাস নিবে প্লাসকে, তার মানে কি এই দুইটা যুক্ত হবে, যে এই দুইটা যুক্ত হয়েছে। এক্সট্রা কি আছে, হাইড্রোজেন আছে, এই যে হাইড্রোজেন দিয়ে দিছে। তারপরে ক্লোরাইড, ক্লোরাইড মানে কি অধাতু, অধাতু ইলেকট্রন গ্রহণ করে সে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়েছে, যে দুইটা ক্লোরিন পরমাণু একত্রিত একটা ক্লোরিন গ্যাস তৈরি করছে, এইটা একটা ক্লোরিন এইটা একটা ক্লোরিন, দুইটা মিলিত কি তৈরি করছে, ক্লোরিন গ্যাস তৈরি করেছে। তার মানে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, দেখো তড়িৎ প্রবাহের ফলে লবণের রাসায়নিক পরিবর্তন যে ক্লোরিন গ্যাস এবং ধাতব সোডিয়াম উৎপন্ন করেছে তাকে কি বলা হয়, তড়িৎ বিশ্লেষণ বলা হয়। তারপরে লবণের মতো যে সকল পদার্থ তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয় তাদেরকে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে তোমাকে পরীক্ষায় দিতে পারে, এগুলি কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন হইতে পারে, যে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কারা, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থকে তোমাকে বলতেছে তড়িৎ অবিশ্লেষ্য, তার মানে কি এটা বিদ্যুতের সাথে বিশ্লেষণ হয় না, কারা হয় না, চিনি, চিনির মধ্য দিয়ে বিদ্যুৎ যাইতে পারে না, গ্লুকোজ, গ্লুকোজের মধ্য দিয়ে বিদ্যুৎ যাইতে পারে না, চিনি আর গ্লুকোজ কিন্তু কাছাকাছি, ঠিক আছে। এবং এগুলোর উপরে তোমরা যখন আরেকটু বড় ক্লাসে উঠবা দেখবা আরও অনেক আলোচনা আছে। আমরা কেন মেইন বইটাকে বেস করে পড়াচ্ছি, হ্যাঁ অনেকে দেখবা শীত দিতেছে এভাবে, কিন্তু মেইন বইটা তো তোমার সামনে থাকে, মেইন বইটা কি তোমার সামনে থাকে না, আমি কোন জায়গাগুলি কিভাবে পড়াচ্ছি তোমার মাথায় তখন থাকবে, যে তুমি দাগও দিয়ে দিবে, দাগ দিত হ্যাঁ এইটা এইভাবে বলছে, এটার ঘটনা এটা। তুমি যদি মেইন বইয়ের কনসেপ্ট যদি তোমার ঠিক থাকে এবং বেসিক যদি ঠিক থাকে, এখান থেকে প্রশ্ন যেভাবে আসুক তুমি পারবা। তারপর এখানে কিছু বেসিক কথাবার্তা আছে, এগুলি পড়ানো হয়ে গেছে। এই যে দেখো রাসায়নিক বিক্রিয়ার সবগুলি, এই যে দহন বিক্রিয়া কি, এই যে দেখো দহন বিক্রিয়া কি, প্রশমন বিক্রিয়া কি, চুনে পানি যোগ করলে কি হয়, শুষ্ক কোষের গঠন সংক্ষিপ্ত আকারে বর্ণনা করো, তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্য। একটা তুমি পড়ানোর বাইরে এই জায়গাগুলিতে পাইছো, একটা তুমি পড়ানোর বাইরে এই জায়গাগুলিতে পাইছো, এই যে দেখো এখানে আবার তারা ক্লিয়ারলি বলে দিছে একটা পাইছো। বইয়ের বাইরে পরীক্ষায় কিচ্ছু আসে না, কিন্তু তোমরা বই না পড়ে বিভিন্ন শীট বিভিন্ন পিডিএফ পড়ে তোমরা পরীক্ষার হলে গিয়ে প্যাচ লাগাই দাও যে কোন জায়গায় আসছে কোন জায়গায় আসছে না। তারপরে দেখো এই যে স্ল্যাক লাইন একটু আগে পড়াইছি, একজন ডুবুরি নিচের বিউজন বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেন পায়, এগুলি প্রত্যেকটা কথা আমি তোমাকে বলেছি, প্রত্যেকটা কথা হচ্ছে আমি তোমাকে বলেছি। এই যে এই ঘটনাগুলি এখানে একটা সৃজনশীল দেওয়া আছে, দেখো এই যে সৃজনশীলটা দেখো তো, কার্বন আর অক্সিজেন, আমি বলছি অক্সিজেন থাকলে সেটা কি দহন বিক্রিয়া, আমি বলছি চুনা পাথর, চুনা পাথরকে তাপ দিছে তার মানে বিয়োজন হয়ে গেছে, এই যে দেখো দুইটা অ্যাডজাস্ট করছে তার মানে এটা কি বিক্রিয়া, এটা সংযোজন বিক্রিয়া, এই যে অ্যাডজাস্ট করছে। এই যে জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড তার হচ্ছে বাংলা লিখে দিছে যেন তুমি পরীক্ষার হলে কনফিউজড হয়ে যাও, কিন্তু এই যে আমরা মেন বই ধরে পড়ছি যার কারণে এগুলি তোমার কাছে সহজ মনে হবে, যার কারণে এগুলি তোমার কাছে একটু সহজ মনে হবে। হ্যাঁ তার মানে কি এটা প্রতিস্থাপন বিক্রিয়া, এই কথাগুলিও তো বলছে যে বলছে 2 নং বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া, 2 নং বিক্রিয়াটি কি, তো 2 নং বিক্রিয়াটি কি ধরনের, বিয়োজন বিক্রিয়া। এই যে চুনা পাথর পড়ছিলাম না, ক্যালসিয়াম কার্বনেটকে আমরা তাপ দিলে ভেঙে গেছে, ভেঙে কি তৈরি হয়েছে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। বইয়ের বাইরে কিছু আসছে, তার জন্য বইকে গুরুত্ব দিতে হবে। তারপরে বলছে যে উদ্দীপকে যে বিক্রিয়া মৌলিক গ্যাস উৎপন্ন হয়, তোমার প্রত্যেকটা বিক্রিয়া করতে হবে। যেমন একটা মৌলিক গ্যাস ক্লোরিন উৎপন্ন হইতে পারে, হিন্স দিয়ে দিলাম। 1 এবং 2 নং বিক্রিয়া সংযোজন হলো, এদের মধ্যে ভিন্নতা রয়েছে অবশ্যই, কারণ এইটা হচ্ছে কি বলছে 1 আর 3 নং, 1 নং আর 3 নং, হ্যাঁ অবশ্যই ভিন্নতা আছে, দুইটাই সংযোজন। এটা কি এইটাও দেখো, এইটা তোমাকে দুইটাকে তুমি হাইড্রোজেন আর পানি বিক্রিয়া অক্সিজেন বিক্রিয়া করে তুমি পানি তৈরি করবা, আর এখানে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করে তুমি কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবা। এইটা হচ্ছে গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আর এইটা হচ্ছে তরল, তাই কি না? অবশ্যই ভিন্নতা আছে, পদার্থের অবস্থার ভিন্নতা সৃষ্টি হয়। তারপরে বলছে যে লাইম অফ ওয়াটার প্রশমন বিক্রিয়া কাকে বলে, এই যে ব্যাটারির গঠন, এই যে ব্যাটারির গঠন পরে আসছি, অ্যানোডে কোন দিকে যাচ্ছে ক্যাথোডে কোন দিকে যাচ্ছে, এই যে আমাদের যে রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তারপরে পুতুল কি ধরনের রূপান্তর করছে, এই যে রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এই কথাগুলি তারপর হচ্ছে তোমাদের এইখানে এই যে দিয়ে দেওয়া হয়েছে, এখানে সব দিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে পরীক্ষায় প্রশ্নটা আসতেছে। প্রত্যেকটা প্রশ্ন, এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, বিক্রিয়াটি সম্পূর্ণ করলে কি ধরনের হবে, 1 নং বিক্রিয়াটি, এই যে দেখো 1 নং বিক্রিয়াটি কিন্তু আমি একটু আগে পরে আসছি, যেটা কি তৈরি হবে, ক্যালসিয়াম সালফেট তৈরি হবে আর হচ্ছে পানি তৈরি হবে। তার মানে এটা কোন ধরনের বিক্রিয়া, এটা অবশ্যই হচ্ছে এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো তো ভাইয়ারা, দেখো তো তুমি
পরীক্ষার মানে মেন বইয়ের কনসেপ্টের বাইরে কোনো কথাটা আসছে, তুমি শুধু প্রশ্নটা ধরতে হবে যে 2 এবং 3 নং বিক্রিয়া একই ধরনের কিনা। দেখি তো 2 নং এবং 3 নং বিক্রিয়া, তুমিই বলো 2 নং এবং 3 নং বিক্রিয়া কি একই ধরনের? এখানে দেখো 2টা যুক্ত হয়েছে, 2টা যুক্ত হয়ে এটা হয়েছে, আর এইটা ভেঙে এটা হয়েছে, এইটাকে ভেঙে এটা হয়েছে, আর এই 2টা যুক্ত এইটা হয়েছে। তার মানে কি 2টা একই ধরনের বিক্রিয়া, একটা সংযোজন একটা বিয়োজন, এই যে পরে আসছে। ঠিক আছে, তার মানে মেন বইয়ের কনসেপ্ট বুঝতে হবে। এখানে টোটাল হচ্ছে আমরা তোমাকে 16টা হচ্ছে তোমাকে সিকিউ দিয়ে দেওয়া হয়েছে, জানো তুমি। এই যে দেখো তো 1 নং চিত্রে তুমি পানি ঢাললে যে বিক্রিয়া হবে, এই যে এটা হচ্ছে 1 নং চিত্র, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এটার সাথে তুমি পানি দাও, পানি দাও, পানি দাও, কি হবে? পানি দিলে ইজি জিনিস, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তো হবে, কারণ পানিকে বাংলা আমি কি পাই? এইচ আর ওএইচ পাই। এই কথাগুলি টিচার তোমার খাতায় খুঁজবে, দেখবা তুমি ফুল মার্ক নিয়ে আসছো এবং তুমি বৃত্তি পাবা। এটাই হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমরা অনেক উপভোগ করেছো এবং বারবার রিভাইজ করো। পরবর্তী নতুন আরেকটা অধ্যায় নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত পড়াশোনার সাথেই থাকো, ক্লাস বেলের সাথেই থাকো। হ্যাঁ, অবশ্যই আমাদের পেজে নজর রাখবে, তোমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। সকলকে ধন্যবাদ।